তো গত ক্লাসে আমরা মেইনলি থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলছিলাম যে এইসব থিওরিটিক্যাল ব্যাপার-স্যাপারগুলা আমাদের ফিল ইন দ্য গ্যাপস, তারপর ট্রু ফলস এগুলোতে জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও আরও কিছু কিছু জিনিস দাগায় দিছিলাম যেগুলো হচ্ছে শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। সো গত দিন আমরা কন্টিনিউয়াস স্প্যানের সুবিধা অসুবিধাগুলা কিভাবে কেন এগুলো আমরা হচ্ছে আর ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে আমরা কেন এই কনসেপ্টটা ইউজ করতেছি এগুলো এক্সপ্লেন করছিলাম। তো আজকে আমরা যাব হইতেছে ডিজাইন পোর্শনে। তো ডিজাইন পোর্শনে যদি যাই, ব্রিজের আমরা তো বলছিলাম গতদিন যে সুপার স্ট্রাকচার মেইনলি ডিজাইন করব আমরা। আন্ডারগ্রাউন্ডের যেই স্ট্রাকচারগুলো ওগুলো নিয়ে আমরা কনসার্ন না। তো উপরের দিকের আমরা যেই ব্যাপারগুলো আছে যেমন ডেক ডেক তারপরে গার্ডার, ডায়াফ্রাম, রেলিং, আর্টিকুলেশন, এই ব্যাপারগুলোই আমরা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে কীরকম হয় এই ব্যাপারগুলোই আমরা দেখব। আচ্ছা, তো এখন শুরুতে থেকে শুরু করতে গেলে ফার্স্টেই আসে হইতেছে ডেক। তো ডেক আমরা এই পর্যন্ত যেই দুইটা ব্রিজ শিখছি, স্ল্যাব ব্রিজ ছোট স্প্যানের, আর হচ্ছে আর বড় স্প্যানের মধ্যে যে প্রিয়াস্ট্রেস গার্ডার ব্রিজ, তো ওইটার মধ্যে দুইটাতেই আমরা ডেক ডিজাইন শিখছি অলরেডি। তো এখানেও সিমিলারলি কোনো পার্থক্য নাই ডেকের মধ্যে, কিন্তু ডেকের ডেকের আগে আমাদের ডেক স্ল্যাবের থিকনেসটা কীরকম হবে সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। তো ওই ক্রাইটেরিয়াটাই আমাদের এই ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে একটু নতুন। তো ওইটা দেখেই আমরা বাকিগুলো একদম সিমিলার, কোনো পার্থক্য নাই। তো শুরু থেকে শুরু করতে গেলে ফার্স্টে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি লোড ক্যালকুলেশন করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা তো এখানে অনেক ধরনের লোড দেখতে পাইতেছো। তো এর মধ্যে বলছিলাম যে দুইটা লোড আমরা কনসিডার করতেছি, ডিসি আর ডিডাব্লিউ, সেলফ ওয়েট আর হচ্ছে ওয়ারিং সারফেস, যেটা বিটুমিন হইতে পারে অথবা অন্যান্য যদি বিটুমিন ছাড়া যদি কোনো সিমেন্ট ফিনিশ এমন টাইপের জিনিস দেওয়া হয় তো ওইটাও হতে পারে। এছাড়াও এরপরে যদি আসি ট্রানজিয়েন্ট লোড, এর মধ্যে যেটা আসে লাইভ লোড আছে, তারপর পেডেস্ট্রিয়ান লোড আছে, তারপর হচ্ছে ইম্প্যাক্ট লোড আছে। এই তিনটাই আমরা মেনলি কনসিডার করব। দেন লাইভ লোডের মধ্যে আমরা কোন ভেহিক্যালটা বেশি ইউজ করি, HL93। HL93 এর মধ্যে কিন্তু দুইটা এই তিনটা জিনিসই ডিফাইন করা আছে, যে ট্রাকের ডিজাইন ট্যান্ডেম অ্যান্ড লেন লোড, এই তিনটাই কিন্তু এই HL93 এর মধ্যে ডিফাইন করা আছে। সো কীভাবে ডিফাইন করা আছে এগুলোর ছবি সহ আমরা কিন্তু দেখছিলাম। এখন এই HL93-তে যেই যেই ট্রাকের কথা বলা আছে সেই ট্রাকটা হচ্ছে HS20, ঠিক আছে? তো এইভাবে যে আমি বলতেছি এগুলো কিন্তু তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, আর এগুলো নিয়ে আমি এখন আর রিপিট করতেছি না, কারণ এগুলো অনেকবার বলা হয়েছে। স্ল্যাব ব্রিজেও বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, আর হচ্ছে প্রিস্ট্রেস গার্ডার ব্রিজেও আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ওটা একসাথে দিয়ে দিব দুইটাই। এরপরে আসা হচ্ছে আমাদের লিমিট স্টেট। আমরা প্রিস্টেস গার্ডার ব্রিজে যেরকম লাস্টের দিকে দুইটা স্ট্রেংথের জন্য ডিজাইন করতেছিলাম, একটা হচ্ছে স্ট্রেংথ 1 আর একটা হচ্ছে স্ট্রেংথ 3। সিমিলারলি আমরা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজেও এই দুটো নিয়ে আলোচনা করব। সো এই দুটার যে স্টেটমেন্টগুলো আছে এই স্টেটমেন্টগুলো একটু সবাই মনে রাখার ট্রাই করবা। এখানে কত উইন্ড স্পিডের কথা বলা আছে এগুলো কিন্তু মানে এগুলো মনে রাখার ট্রাই করবা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রিম ইভেন্টের কথা আমরা চিন্তা করতেছি না। এক্সট্রিম ইভেন্টের জন্য অনেক বেশি ওভার ডিজাইন করা লাগে, সো ওইটাকে আমরা আপাতত স্কিপ করতেছি। তো এরপরে হচ্ছে সার্ভিসের জন্য চিন্তা করতে গেলে আমরা সাধারণত সার্ভিস 1-এর জন্য ডিজাইন করি। সো সিমিলারলি এই সার্ভিস 1-এর জন্য যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টে ব্যাপারগুলো একটু লাইন বাই লাইন একটু খেয়াল রাখার ট্রাই করবা, কারণ এখান থেকে ট্রু ফলস অথবা ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে। তো লাস্ট অফ অল এখানে হইতেছে আমাদের কম্বিনেশন দেওয়া আছে। আমরা যে একটু আগে ডেড লোড আর লাইভ লোড ক্যালকুলেট করতেছি, তো এই ডেড লোড লাইভ লোড থেকে আমরা সার্ভিস তো ইজিলি বের করতে পারবো। সার্ভিস সার্ভিস 1-এর জন্য, বা তুমি যদি স্ট্রেংথ 1 আর স্ট্রেংথ 3 এর জন্য বের করতে চাও তখন আমাদের কিছু লোডের সাথে কিছু ফ্যাক্টর গুণ দিতে হয়। এই ফ্যাক্টরগুলো গুণ দেওয়ার জন্য ওয়ান একটা কারণ হইতেছে একটা সেফটি ফ্যাক্টর, ঠিক আছে? এই সেফটি ফ্যাক্টরের নাম হয়তো তোমরা শুনছো। এই সেফটি ফ্যাক্টরকে ঠিক রাখার জন্য আমরা হইতেছে কী করি, এই লোডগুলোকে একটু বাড়ায় নিই। ওকে, তো এইভাবে আমরা কিন্তু এই ফর্মুলাগুলো ডেভেলপ করতেছিলাম। তো এই ফর্মুলাগুলো কেমনে আসতেছে, তুমি চার্ট থেকে ইজিলি বানায় ফেলতে পারবা।
ঠিক আছে, এগুলো কীভাবে বানায় এগুলোও শিখাইছিলাম গত যে ক্লাসে। এরপরে যেটা আসে সেটা হইতেছে ইম্প্যাক্ট অ্যালাউয়েন্স। এই ইম্প্যাক্ট অ্যালাউয়েন্সের ব্যাপারটা কি, যেটা বলছিলাম সেটা হইতেছে গাড়ি যখন স্টার্ট নেয় অথবা গাড়ি যখন ব্রেক করে থামে, তখন রাস্তার উপর একটা আহ, মানে একটা একটা হুট করে একটা একটা প্রেশার বা একটা ফোর্স অ্যাপ্লাই হয়। সেই ফোর্সের জন্য কিন্তু বাট যখন গাড়ি যখন রোলিং চলতেছে, তখন কিন্তু ওইরকম একটা ইম্প্যাক্ট টাইপের ফোর্স অ্যাপ্লাই হয় না। সো ব্রেক আর স্টার্টিংয়ের সময় রাস্তার মধ্যে ক্ষতি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। সো ওই জন্য আমরা ওই লোডটাকে কনসিডার করার জন্য আমরা ইম্প্যাক্ট হিসেবে যেই লোডটা পাবো সেই লোডটাকে 33% বাড়ায় নিই। তো এই ব্যাপারটাই হইতেছে ইম্প্যাক্ট অ্যালাউয়েন্স। তো এখানে চার্টের ক্ষেত্রে বলা আছে যে এখানে আমাদের অল লিমিট স্টেজের জন্য 33%, আর ফ্যাটিগ এবং ফ্র্যাকচার লিমিট স্টেজের জন্য 15%। বাট আমরা এটার জন্য করতেছি না, আমরা অল লিমিট স্টেজের জন্যই যেটা থাকে সেটাই আমরা করতেছি। তো এগুলো লেন লোডের কথা বলা আছে, এবং এখানে বলা আছে হচ্ছে লেন লোডে কিন্তু ইম্প্যাক্ট অ্যালাউয়েন্সটা কাজ করবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখা লাগবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড লেনের উইডগুলোর খেয়াল রাখা লাগবে একটু, যে কোন 12 ফিট, তারপরে লোড কত উইড নেয়, কারণ এগুলো এমসিকিউর জন্য আসতে পারে। ফ্র্যাকশনাল লেন্স নট পারমিটেড, কখনো আর কি 12.5 ফিট কখনো লেন হইতে পারবে না। ঠিক আছে, রাউন্ড ফিগার হইতে হবে। আর এছাড়াও যদি হয়, তো আমাদের টোটাল ব্রিজে যদি লেনের নাম্বার ডিফারেন্ট থাকে, সেটার উপর ডিপেন্ড করে আমরা লোডকে কিছুটা কমায় ফেলতে পারি। কারণ কি, কারণ হচ্ছে এই লোডগুলা মানে 4টা লেনের যদি এটা ব্রিজ হয়, 4টা লেনই যে অনবরত গাড়ি দ্বারা পূর্ণ থাকবে এরকম কেস খুবই কম হওয়ার চান্সই, মানে কম কেজি থাকবে আর কি। ঠিক আছে, সবাই কি আমার সাথে আসো? ওকে, আচ্ছা। তো এই সব কথাবার্তাগুলো একদমই আগের মতো রিপিট, কোনো ডিফারেন্ট কিছু নাই। তো এরপরে যদি যাই, এইখানেই হইতেছে আমাদের মেইন ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের ব্রিজ জিওমেট্রি। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। তো আমাদের যেই ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের যে একদম শুরুর দিকে ছবিটা দেখাইছিলাম, সেটা হচ্ছে তুমি যদি একটু তাকাও এইটার দিকে, এই যে এই ছবিটার দিকে, সো গার্ডের শেপটা যে দেখতে পাইতেছো, এই শেপটাকেই কিন্তু এখানে আঁকা হয়েছে। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা কি, আমরা কিন্তু বলতেছিলাম যে এই যে একটা আর্টিকুলেশন বা একটা হাভিং জয়েন্ট, এই জয়েন্টের দুই পাশের এইটাকে বলা হইতেছিল অ্যাঙ্কর স্প্যান, আর এইটাকে বলা হইতেছিল কি সাসপেন্ডেড, তাই না? আর এই যে পোর্শনটা, এইটা হইতেছে কি ক্যান্টিলিভার পোর্শন, যতটুকু অংশ ঝুলে আছে। ঠিক আছে, তো এইসব কথাবার্তা আগেই বলছিলাম। তো এখানে আমাদের তোমার কি দেওয়া থাকবে, তুমি এই পার থেকে এই পারে একটা এই এ এ এ পজিশন থেকে বি পজিশন পর্যন্ত তুমি একটা ব্রিজ বানাবা। তো এটাই তোমার হইতেছে লেন্থ। ঠিক আছে, তো এই লেন্থ তোমাকে তারা দেওয়া থাকবে। এই লেন্থ দেওয়া থাকলে তোমার কাজ হইতেছে এই অ্যাঙ্কর স্প্যান কত, মিডল স্প্যান কত, সাসপেন্ডেড স্প্যান কত, ক্যান্টিলিভার স্প্যান, মানে এই যে আমাদের বিভিন্ন স্প্যানের কথা বলতেছি, এই স্প্যানের লেন্থগুলো কত হবে, এইটার ভ্যালুগুলো তোমার বের করতে হবে। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এটাই। তো এগুলো বের করার জন্য কিছু ইম্পেরিক্যাল ফর্মুলা তারা ডেভেলপ করে দিছে। সেটা কীরকম, সেটা হচ্ছে তোমার কাছে লেন্থ জানা আছে। ঠিক আছে, ধরো তোমার কাছে এই লেন্থটা হইতেছে 130 ফিট, 130 ফিট। তো এইটা যখন যখন তোমার জানা আছে, তখন তুমি জানতে চাও হচ্ছে এলএমটা কি, মিড স্প্যান, যে একদম এইখান থেকে আমি দাগাইতেছি, এইখান থেকে এইটার মিড পর্যন্ত, এইটাকে আমরা কি বলতেছি, মিডল স্প্যান বলতেছি। ঠিক আছে, তো মিডল স্প্যান সমান কি 1.4 ইন্টু এলই, 1.4 ইন্টু এলই। আচ্ছা, তো তাহলে তোমার এই মিডল স্প্যান জানতে হলে এলই জানতে হবে, অ্যাঙ্কর স্প্যানের লেন্থ তোমার জানতে হবে, অ্যাঙ্কর স্প্যান। তো অ্যাঙ্কর স্প্যানটা হবে যেটা হইতেছে তোমাকে সেটার কোনো গাইডলাইন কি দেওয়া আছে, সেটার কোনো গাইডলাইন এলই গাইডলাইন দেওয়ার কথা। লেন উইথ 50। আচ্ছা, ধরো আমাদের এটা লেন উইথটা আমাদের আপাতত দেওয়া নাই, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, আমরা যেটা পাইলাম সেটা হইতেছে
সেটা হলো আমি যদি এখানে দেখাই, আমরা একটু আগে যেটা পাইলাম সেটা হচ্ছে LM ইকুয়ালস টু 1.4 LE। তাহলে আমাদের এই যে টোটাল স্প্যান, এইখানে কি LE, মাঝখানে LM প্লাস LE, এই তিনটা যোগফল কত? আমাদের টোটাল স্প্যান L, যেটা আমরা কত পাইছি? 130। এখন এই LM এর মান আমি যদি 1.4 LE বসায় দেই, তাহলে আমি কত পাবো? 130। সো এখান থেকে কিন্তু আমি ইজিলি LE এর মান পেয়ে যেতেছি, তাই না? 130 ডিভাইডেড বাই 1 2 3 3.4, এটা করলেই কিন্তু আমি আমাদের LE পেয়ে যাব, তাই না? সো LE যদি পেয়ে যাই, তুমি কিন্তু LM পেয়ে যাবা। LM তোমার কাছে তুমি পেয়ে গেলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমার কাছে এই যে আমার তাহলে এই টোটাল স্প্যান L দেওয়া আছে বলে আমি LE জানতে পারলাম, LMও জানতে পারলাম। এবার আমি জানতে চাই কি আমাদের ভিতরের এই সাসপেন্ডেড স্প্যান, এই সাসপেন্ডেড স্প্যান আর ক্যান্টিলিভার স্প্যান, এইটুকের এই যে এইটুকের লেন্থটা কত, এটা আমরা জানতে চাই। তাহলে এখন তুমি একটু যদি ভালো মতো দেখো, তুমি দেখতে পাবা এটা হচ্ছে এই LC, LS আর LC যোগ করলে কি পাওয়া যায়? LM পাওয়া যায় না? LM পাওয়া যায়, তাই না? আবার LC কিন্তু মানে LS এর একটা সম্পর্ক দেওয়া আছে LCর বদলে, এই যে LC ইকুয়ালস টু 0.3 LS। তাহলে আমি LCর 2LC, সো 2LCর জায়গায় আমি 0.3 LS প্লাস LS ইকুয়ালস টু LM। LM এর মান কিন্তু আমি পাইছি একটু আগে। কোথা থেকে পাইছি? এইখান থেকে পাইছি। সো এখান থেকে বসায় দিলে তুমি কিন্তু চাইলেই LSটা পায়ে ফেলতে পারবা। বুঝা গেল? দিছে। সো এইটার মাধ্যমে তুমি কিন্তু তাহলে বুঝে ফেললা যে তোমার যে টোটাল যে ব্রিজের জিওমেট্রি তুমি কিন্তু জানা ফেললা। তোমার মেইন কাহিনী, তোমার অ্যাঙ্কর স্প্যানের লেন্থ কত হবে, তারপর হচ্ছে তোমার ক্যান্টিলিভার স্প্যান লেন্থ কত হবে। তাহলে কি তোমার ডাটা কি আমি কিছু দিছি? খালি শুধুমাত্র কি দিছি ডাটা? শুধুমাত্র 130 ফিট দিছি, ঠিক আছে? তো তোমাদেরকেও আমি সিমিলার এই যে দেখতে পাইতেছো এখানে ডাটা আমি তোমাদেরকে বলে দিব, শুধুমাত্র লেন্থের ডাটা থাকবে আর বাকি সবই মোটামুটি সেম থাকবে সবার, ঠিক আছে? তো তোমাদের স্টুডেন্ট আইডি অনুসারে আমি লেন্থটা দিয়ে দিব, আর সবাই এই অনুসারে ডিজাইন করবা। তো এরপরে আসি, যেটা হইতেছে আমাদের তো ব্রিজের লেন্থ, কোনটার স্প্যানের লেন্থ কত হবে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের জানতে হবে হচ্ছে আমাদের এই যে আমাদের মেইন ডেস্ক স্ল্যাব, এই ডেস্ক স্ল্যাবের থিকনেসটা কত, মানে কি এইচটা কত। তো এটার জন্য দেখো তোমাকে দেওয়া আছে কি 0.07 LS, 0.07 LS। সো বুঝতেই পারতেছো LS এর সাথে তুমি যদি 0.07 করো, ওটা থেকে অবশ্যই সমান এর অথবা বড় হইতে হবে, ঠিক আছে? তো আমাদের রাউন্ডিং আগে করতে হবে। তো এখানেও তোমার কিন্তু একটা ইম্পেরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, তুমি এটাও দিয়েও করতে পারবা। তো এই সব কিছু দিয়ে ফেলার পরে আমরা যেমন প্রিস্টেজ গার্ডার ব্রিজে একটা ছবি আঁকছিলাম, আলটিমেটলি এরকম এখানেও আমরা একটা ছবি আঁকবো, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হলো এই হাইটটা। আচ্ছা, সরি, যে একটা ভুল হয়েছে। এই হাইট মানে কিন্তু থিকনেস না, ডেস্ক স্ল্যাবের থিকনেস না, গার্ডারের থিকনেস, এই এইচ মানে, ঠিক আছে? তো এটা এখান থেকে আসতেছে। তো আমি যদি একটু মুছা দিই সব কিছু, তাহলে ক্লিয়ার করলে আরেকবার করলে ক্লিয়ার হবে। এই যে এই যে এই যে এই জিনিসটা দেখতেছো, এটা কিন্তু ডেস্ক স্ল্যাব না, ঠিক আছে? এটার উপরে আরেকটা পাত বসবে, ওইটা হচ্ছে ডেস্ক স্ল্যাব। সো ওইটার থিকনেস আমরা একটু পরে আসতেছি, ওইটাকে আমরা বলবো টিএস। সো এখানে হচ্ছে গার্ডারের যে থিকনেসটা আছে এইটাকে আমরা বলতেছি এইচ, ঠিক আছে? মানে মাঝখানে যে তুমি সহজ কথায় বলতে পারবা যে সাসপেন্ডেড যেই গার্ডার যে পোর্শনটা, ওই পোর্শনের ডেপথ হচ্ছে এইচ। ওকে, তো এরপরে যেটা আসি সেটা হলো আমরা যে এইচটা পাইছি, এই এইচ থেকে এইচটা এই যে এইখান থেকে দেখতে পাচ্ছ, এইচটা কি? এইচটা হচ্ছে এইখান থেকে, এটা গার্ডারের ডেপথ, ঠিক আছে? গার্ডারের ডেপথ। তো গার্ডারের ডেপথটার মধ্যেও কিন্তু উপরে কিন্তু গার্ডারের উপরে কিন্তু ডেস্ক স্ল্যাবটা রেস্ট করতেছে। সো এই ডেস্ক স্ল্যাবের থিকনেসটা কত? S/12, যেটা আমাদের প্রিস্টেজ গার্ডারও কিন্তু সিমিলার ফর্মুলা ছিল, S/12। সো এখন এই এসটা আমরা কোথা থেকে পাবো? এসটা পাবো হইতেছে নাম্বার অফ স্পেসিং থেকে। তো দেখো এখন তোমার এখান থেকে এই পর্যন্ত তোমার পুরোটা কত? L, তাই না?
এল। আর তুমি এটাকে কয়টা গার্ডারের মধ্যে ভাগ করতেছো? একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটা গার্ডারের মাঝখানে স্পেসিং কয়টা? তিনটা। তাহলে এলকে তুমি যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু এস পায়ে যাবা, তাই না? এস পায়ে যাবা। সো এই এস পায়ে গেলে তুমি কিন্তু এখান থেকে টি বের করে ফেলতে পারবা, থিকনেসটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, থিকনেস বের হয়ে গেল। তো এরপরে আমাদের গার্ডারের একদম উইথটা লাগবে। উইথ, নিচের দিকে যে একটা উইথ থাকে গার্ডারের, এই উইথটা আমাদের লাগবে এখানে, বিডাব্লিউ। তো এটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা দিয়ে দিয়েছে তারা, সেটা হচ্ছে কি h/4 থেকে h/3। এইচটা কি? এইচটা একটু আগে আমরা বের করছি, এই যে এইচ। ঠিক আছে? তো এইভাবে আমি আমি আমরা ফার্স্ট অফ অল কী করব, আমাদের যেই ব্রিজ জিওমেট্রি এই সব কিছু বের করে ফেললাম। সো তোমাদের এইভাবে ডাটা দেওয়া থাকবে। ডাটা দেওয়া থাকার পরে তুমি এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে এখানে যে গার্ডারের ডেপথগুলো আছে, ঠিক আছে? গার্ডারের যে ডেপথগুলো আছে, সো যে তোমাদের এই কমন ডাটাগুলো সবার সেম থাকবে, যে খেয়াল করো একটু, যে সাইড ওয়াকের উইথ তোমার 3 ফিট 6 ইঞ্চি, তারপর হচ্ছে ওয়ারিং কোর্স 30 পিএসএফ, আর হচ্ছে লেন উইথের ক্ষেত্রে তোমাদের যেহেতু 3 সেকশন একসাথে করাইতেছি, সো আমি আর এগুলা বাড়াইতেছি না, তুমি এই এটা দিয়ে করবা। ঠিক আছে? লেন উইথ কত? 14 ফিট করে। এদেরও দরকার নেই। ঠিক আছে? এদেরও দরকার নেই, সবারই হচ্ছে লেন উইথ কত? 14 ফিট। নাম্বার অফ লেন দুইটা, দুইটা। আর কনক্রিটের ক্লিয়ার কভার 2 ইঞ্চি, স্ল্যাবের ক্লিয়ার কভার হচ্ছে 1 ইঞ্চি। এটা খেয়াল রাখতে হবে। আর তোমাদের যে লেন্থ আমি রোল অনুযায়ী তোমার বলে দিব। আচ্ছা, এখনই বলে দিই, তোমাদের লেন্থ হইতেছে 350-এর কম হইলে 2H এইচপি, আর 350-এর বেশি হইলে তোমার হচ্ছে 1.5। ঠিক আছে? তো এখন এইচপি, আচ্ছা, মানে এখানে এই গার্ডার ডেপথের অ্যাট পিয়ার খেয়াল করছো? আমি যদি একটু পরে আসি, আমরা এই যে এখানে বলতেছিলাম, তুমি যদি এখানে আসো, এই ছবিটাতে দেখো, এইটা দেখতে পেয়েছো এইচটা? এখানে কিন্তু গার্ডারের ডেপথ, এটাই গার্ডারের ডেপথ। কিন্তু এইখানে কিন্তু আমাদের এখানে একটা পিয়ার থাকবে, কলাম থাকবে, এখানে একটা কলাম থাকবে, এখানে কলাম থাকবে, তাই না? কলাম থাকবে। সো এই যেহেতু কলাম আছে, সো এইখানে আমাদের ডেপথটা একটু বাড়ায় দেওয়া লাগে। কেন বাড়ায় দেওয়া লাগে? কারণ এইখানে আমাদের স্ট্রেস ট্রান্সফরমেশন হয়। ঠিক আছে? কারণ অনেক বেশি স্ট্রেস এখান থেকে আসার পর এখানে ট্রান্সফার হইতেছে। ঠিক আছে? এই জায়গার মধ্যে, সো এই জায়গার ডেপথটা আমরা বাড়ায় দিই। সো এই জায়গায় আমরা বলতেছি এইচপি। সো তুমি যেই এইচটা পাবা সেই এইচের দ্বিগুণ করলে তুমি এইচপি পেয়ে যাবা। এখন দ্বিগুণ করবা নাকি 1.5 গুণ করবা, এটা ডিপেন্ড করবে তোমার লেন্থের উপরে। তোমার লেন্থ যদি 350 ফিটের বেশি হয়, তোমারটা অনেক বেশ 400 ফিটের একটা স্প্যান, তখন তুমি কি করবা? 1.5 গুণ করবা। আর যখন তোমার 350 ফিটের কম, তখন তুমি কি করবা? দ্বিগুণ করবা। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, তাহলে তো ঠিক আছে। তাহলে এবার তোমাদের এল এর ব্যাপারটা আমি একটু বুঝাই দিই। এল এর ব্যাপারটা হইতেছে, এল এর ব্যাপারটা হচ্ছে আহ, এমনভাবে দিব আমরা যাতে 350-এর আশেপাশে হয়। ঠিক আছে? সো তোমাদের আইডির লাস্ট 3 ডিজিট কত? আচ্ছা, 112 পর্যন্ত আছে না? ওকে, তাহলে আচ্ছা, তাহলে তোমাদের এটাকে এমনি দিই, লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিটকে তুমি হচ্ছে বাইরে করতেছি, দাঁড়াও, 300-এর সাথে যোগ দিলে লাস্ট 2 ডিজিট ইনটু, হ্যাঁ, ডাবল জিরো থাকলে সমস্যা নাই, এটা ব্যবস্থা করতেছি, অমনি ইয়ে করবো। হ্যাঁ, প্লাস তো দিতেই হবে। তো লাস্ট 2 ডিজিট ইনটু, তোমরা হচ্ছে তাহলে ইনটু 2, ঠিক আছে? ইনটু 2,
আচ্ছা, যোগ যোগ হইতেছে 300, আরটা হচ্ছে 340। এখন 300 কারা যোগ করবা? 300 যোগ করবা হইতেছে যারা অড, আর 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 340 কারা যোগ করবা যারা ইভেন। বুঝা গেছে ফর্মুলাটা? যেমন এক্সাম্পল, হ্যাঁ, যেমন ধরো লাস্টে যারা দুই ডিজিট আছে, 0, তাহলে 0 ইন্টু 2, 0টা কি, লাস্টেরটা কি, ইভেন না? তাহলে ওর অ্যান্সার হবে 340 ফিট। ঠিক আছে? এখন ধরো তোমাদের একজনের হচ্ছে 11, লাস্টের দুই ডিজিট হচ্ছে 11, 11 ইন্টু 2 প্লাস, এবার ও 11টা কি, লাস্টের ডিজিটটা কি, 1, 1 মানে কি, অড, বেজর। সো বেজর হলে কত যোগ দিবা? 300 যোগ দিবা। সো 322। ক্লিয়ার? সো লেন্থের ব্যাপারটা বোঝা গেছে সবার যারা উপস্থিত আছো? ওকে, সো আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এরপরে আমরা তাহলে এবার আমরা কি করব সেটা হচ্ছে আমাদের ডেস্ক ল্যাবের ডিজাইন করব। তো সিমিলারলি ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ডেস্ক ল্যাবের ডেড লোড ক্যালকুলেট করতে হবে। তো ডেড লোড ক্যালকুলেট করার জন্য আমাদের আহ, আমাদের স্পেসিং আসলো। আচ্ছা, তো আমাদের যে স্পেসিং সেইটার একটা ভ্যালু কিন্তু আমাদের একটু আগে বলছি কেমনে বের করবা। তো একটু পরে আমরা এক্সাম্পল ম্যাথ দেখবো, তাহলে বুঝতে পারবো আরো ইজিলি। তো যখন তোমার স্পেসিং জানানো থাকবে তখন যেটা হচ্ছে তোমার কিছু সেলফ ওয়েট বের করতে পারবা। ডাব্লিউসি, এটা হচ্ছে সেলফ ওয়েট, হচ্ছে ওয়ারিং কোর্স। তো এগুলো তো তুমি বের করতে পারো, টিএসটিএসিতে শিখছো। এরপরে ডাব্লিউ স্কোয়ার বাই 10, এখানে খেয়াল রাখবা এটা হচ্ছে কি হইতেছে 10। তো ডাব্লিউ স্কোয়ার বাই 10 মোমেন্ট পাই গেলা, এখানে মোমেন্ট পাই গেলা, শেষ। তো মোমেন্ট পাওয়া যাওয়ার পর এরপর তো আমাদের সিমিলার কাজ, এরপর কাজ কি, লাইভ লোড। তো লাইভ লোডের জন্য আমরা এখানে আর আহ, আগের মতো ইনফ্লুয়েন্সার আঁকবো না। ঠিক আছে? এখানে আমরা যেটা করব সেটা হইতেছে স্ল্যাব ব্রিজে যেরকম আমরা চার্ট ইউজ করছিলাম, সিমিলারলি আমরা এরকম চার্ট ইউজ করব। তো চার্টটা কিন্তু আমরা খেয়াল করি আরেকবার, এই এস এর উপর ডিপেন্ড করে। তোমার এস যত আছে, তো পজিটিভ মোমেন্টের কিন্তু একদম সিম্পল, তুমি এখানে দেখতে পাইতেছো একটাই রো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর এখানে কি হচ্ছে, যে সেন্টার লাইন অফ গার্ডার টু ডিজাইন সেকশন ফর নেগেটিভ মোমেন্ট। তো নেগেটিভ মোমেন্ট থেকে, যে সেন্টার লাইন থেকে গার্ডারের সেন্টার লাইন থেকে ডিজাইন সেকশন পর্যন্ত ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে তোমার এটা করতে হবে। তো একটু পরে আমরা এক্সাম্পল ম্যাথ দেখবো, ওইখানেই আমাদের এই জিনিসটা আশা করি আরেকবার রিভিউ হয়ে যাবে। এই কাজটা কিন্তু অলরেডি আমরা স্ল্যাব ব্রিজে করে আসছি, মনে আছে? মনে না থাকলে মনে করতে হবে। ঠিক আছে? তো এটা ওটা রিভিউ হয়ে হয়ে যেতেছে। তো এইভাবে আমরা করব। এরপরে আমাদের কাজ হচ্ছে লোড কম্বিনেশনের মাধ্যমে ডিজাইন মোমেন্ট বের করা। ডিজাইন মোমেন্টের পরে আমাদের যেই নর্মাল যে কাজগুলা, যেটা হইতেছে বিভিন্ন রকম রেনফোর্সমেন্ট বের করা। রেনফোর্সমেন্টের মধ্যে পজিটিভ রেনফোর্সমেন্ট, তারপর হচ্ছে নেগেটিভ রেনফোর্সমেন্ট, তারপরে স্পেসিং, তারপর হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ রেনফোর্সমেন্ট। ফর্মুলাগুলো একদম হুবহু যেমন আগে যেমন শিখছো, এখানেও একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তো এখানে আমাদের যে এই যে স্পেসিং, নট শেলবি, এই যে ব্যাপারগুলা, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? যেমন এইটা আমি একটু মার্কিং করতেছি, এগুলো কিন্তু তোমার পরীক্ষায় এমসিকিউ অথবা ইয়াতে মানে ওই যে ফিল ইন দ্য গ্যাপ ট্রু ফলসে থাকতে পারে। তো এগুলো একটু, এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবা। কখন 3 গুণ দিতে হবে, কখন 12 ইন্টু এত, কখন এত এত। ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবা। যেগুলো আমি দাগাইতেছি না, এগুলো আপাতত থিওরির জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। এটা আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউশন রেনফোর্সমেন্টটা। এই ডিস্ট্রিবিউশন রেনফোর্সমেন্ট কেন দেয় এটাও কিন্তু ব্যাখ্যা করছিলাম গত স্ল্যাব ব্রিজের সময়, এবং আমরা একটা ইয়াও করছিলাম, মানে প্রিয়েস্টেজ গার্ডার ব্রিজও ছিল এটা। তো এটা হইতেছে পুরোটাই ডিপেন্ড করে ট্রাফিকটা কোন দিকে যাইতেছে, এটা কি প্যারালাল প্যারালাল যাইতেছে নাকি পারপেন্ডিকুলার যাইতেছে। তো প্রাইমারি রেনফোর্সমেন্ট এই ব্যাপারটা যদি কিছুই বলা না থাকে, কোশ্চেনে আমরা বলছিলাম আমরা কি ধরে নিব, আমরা ধরে নিব হচ্ছে প্রাইমারি রেনফোর্সমেন্ট অলওয়েজ কি হইছে, মানে কিভাবে যাচ্ছে, প্যারালালে যাচ্ছে। ঠিক আছে? মানে প্রথমটা এটা আমরা ধরে দিব। আর যদি কিছু বলা না থাকে তাহলে তো, মানে না থাকে তাহলে এটা ধরবো, আর বলা থাকলে তো তুমি বুঝতেই পারবা কোশ্চেনে। তো এটা হইতেছে ব্যাপারগুলা।
এগুলো হওয়ার পরে তারপর তুমি আলটিমেটলি এভাবে একটা ক্রস সেকশনাল ছবিতে সবগুলো রডকে দেখাই দিবা। ঠিক আছে? তো এই পর্যন্ত হতেছে আমাদের মোটামুটি ডেস্ক ল্যাবের ডিজাইন। তো ডেস্ক ল্যাবের ডিজাইনের জন্য আমি আমার যে এক্সাম্পল ম্যাথ ওটাতে যাই। এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? এই জন্য কিছু বলতেছিলা? কেউ কিছু বলতেছিলা? আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে আমরা কন্টিনিউ করি। এই এক্সাম্পলটা দেখার পরে আমাদের মোটামুটি আজকের ক্লাস শেষ। সো দেখো, আমার এই এক্সাম্পল ম্যাথে আমার লেন্থ ছিল কত? 400 ফিট। সো ফার্স্ট অফ অল কাজ কি, আমার ব্রিজ জিওমেট্রি বের করে ফেলা। ঠিক আছে? তো ব্রিজ জিওমেট্রির জন্য আমার এই 4টা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? তো 4টা ভ্যালুর জন্য একটু আগে শিখাইছি কিভাবে এলই বের করতে হয় আর কিভাবে এলএম বের করতে হয়, তাই না? একটু আগে কিন্তু শিখাইছি। সিমিলার ওয়েতে ইকুয়েশন ফর্ম করার মাধ্যমে তুমি এলএস আর এলসি পাওয়া যাবা। তো এলএস আর এলসি পাওয়া যাওয়ার পর তোমার কাজ হচ্ছে কি, ডেপথ অফ গার্ডার বের করা, এইচ বের করা। ঠিক আছে? তো তুমি কিন্তু এইচ এর কিন্তু ফর্মুলা দেওয়া আছে 0.07 এলএস। তো 0.07 এলএস পাওয়ার পর দেখো কত আসতেছে, 7.21 ফিট আসতেছে। তো এটাকে রাউন্ডিং করার পরে আমরা কত করছি, ইঞ্চিতে রাউন্ডিং করছি, ইঞ্চিতে নিয়ে গেছি এটারে। ইঞ্চিতে নিয়ে গিয়ে 87 ইঞ্চি রাউন্ডিং করছে, 87 ইঞ্চি। অলওয়েজ আপার রাউন্ডিং করবো এটারে। ঠিক আছে? অলওয়েজ আপার রাউন্ডিং গেল। এরপরে আমাদের কি, যে অ্যাট পিয়ারে আমাদের ডেপটা একটু বেশি লাগে। কেন লাগে আমি বলছিলাম, স্ট্রেস ট্রান্সফরমেশনের জন্য। ওইখানে স্ট্রেস ট্রান্সফার হইতেছে। সো এই জন্য আমাদের এটাকে কী করা হয়েছে, দেড়গুণ করা হয়েছে। দেড়গুণ কেন করা হলো? কারণ ওই যে আমাদের রুলসে কিন্তু বলা ছিল আমার এল কিন্তু 350-এর বেশি, 400 ফিট। এই জন্য তোমাদের যাদের 350-এর কম আসবে তারা দ্বিগুণ করবা, আর যাদের হচ্ছে 350-এর বেশি আসবে তারা তো দেড়গুণই করবা। ঠিক আছে? তাহলে এখানে আসছে আমাদের কত, 11 ফিট আসছে। তো 11 ফিট আসার পর তারপরে আমাদের ওয়েভ 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 বলতে কাকে বুঝাইতেছে, এইটা বুঝাইতেছে, এই পাশটা, এটাকে বলতেছে ওয়েভ। ঠিক আছে? এই থিকনেসটা কত, বিডাব্লিউ, এটা h/3। সিম্পল, জাস্ট ইম্পেরিক্যাল ফর্মুলার মাধ্যমে আমরা বের করে ফেলছি। এইবার আসি হচ্ছে আমাদের এসের ব্যাপারটা। ঠিক আছে? তো এসের ব্যাপারটা আমরা কিন্তু যে ছবিতে তোমার গার্ডার দেখতেছো করা, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে কি এখানে করা 1 2 3টা স্পেসিং, মানে কি 3টা এস। এখানে তোমার 3টা এস। সো এখানে 3টা এস, কিন্তু এছাড়াও দেখো যেখানে গার্ডার শেষ হয়েছে এর পরে কিন্তু আমাদের সাইড ওয়াক, তাই না? এর বাইরের দিকে কিন্তু সাইড ওয়াক, তাহলে দুই পাশে কিন্তু সাইড ওয়াক যোগ হবে। তো এটাই এখানে যোগ করছে, যেটা হচ্ছে, ও না, সাইড ওয়াক আর এখানে যোগ করে না, এখানে যোগ করছে বিডাব্লিউ। বিডাব্লিউ কেন যোগ করলো? তুমি দেখো এখানে সেন্টার টু সেন্টার কিন্তু করতেছো, সেন্টার টু সেন্টার কিন্তু এস, তাই না? সেন্টার টু সেন্টার, আবার এখানেও সেন্টার টু সেন্টার, আবার এখানেও সেন্টার টু সেন্টার। তো এইখানে হাফ বি, মানে BW/2, আর এই পাশেও BW/2টা বাদ যাইতেছে না? তো এই জন্য এই দুইটাকে যোগ করলে একটা BW এখানে যোগ করা হয়েছে। এই যে একটা BW যোগ করা হয়েছে। তাহলে এর মাধ্যমে কি পাওয়া হয়েছে, রোড উইথ পাওয়া হয়েছে, মানে যেই জায়গায় গাড়ি ঘোড়া চলতে পারবে। ফুটপাথ দিয়ে তো গাড়ি ঘোড়া চলতে পারবে না। সো এই রোড উইথটা আমরা এটা আমাদের কত, আমাদের লেন দেওয়া আছে দুইটা, 14 ফিট করে। তাহলে লেন হচ্ছে 14 × 2 × 12 ইঞ্চি। সো এটার মাধ্যমে আমরা কিন্তু ইজিলি এসটা পেয়ে গেছি। তো যখন এসটা পেয়ে গেছি তখন তুমি কিন্তু থিকনেসটা ইজিলি বের করে ফেলতে পারবা, S/12। কিন্তু অবশ্যই কি খেয়াল রাখতে হবে, 7 ইঞ্চির চেয়ে যাতে বেশি হয়। তো আমাদের এটা 9 ইঞ্চি আসছে। সো ঠিক আছে, ওকে, আমাদের 9 ইঞ্চি ঠিক আছে। সো এইভাবে এবার আমি যে এই পর্যন্ত যতগুলো ব্রিজ জিওমেট্রিগুলো পাইছি, এটার মাধ্যমে আমি এখানে এই যে ছবি দেখতে পাইতেছো, এই ছবিতে পুরা ব্রিজের একটা ক্রস সেকশন আইকা সব কিছু কে দেখাই দিছে। ঠিক আছে? এটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল সেকশন। সো আমি যদি তোমাকে বলি কোশ্চেনে, এই পর্যন্ত যতটুকু শিখাইলাম তোমার, আমি কেমনে কি করতে পারি, আমি তোমাকে বলতে পারি তোমার কাছে একটা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ আছে যেটার লেন্থ হচ্ছে 400 ফিট। তোমাকে আমি বললাম ওর ব্রিজ জিওমেট্রিগুলা বের করে ছবি এঁকে দেখাও। বুঝতে পারছো? তখন কিন্তু তোমার এখানে কয়টা প্রপার্টি বের করতে হবে, তোমার বের করতে হবে হচ্ছে এখানে 4টা, এখানে 4টা, তারপর হচ্ছে HP, থিকনেস, আর এস। এই 8টা প্রপার্টি বের করে তোমাকে এইটা কিন্তু করতে হবে। ঠিক আছে? বলো। আমাদের লেন ছিল 2টা, আর হইতেছে 14 ফিট করে একটা লেন। এই যে কোশ্চেনে দেখো আমাদের এখানে বলা আছে, এই যে এখানে বলা আছে, আমরা বলছি 14 ফিট করে একটা আমাদের লেন উইডথ।
তাহলে আমাদের লেন আছে কয়টা? 2টা। সো 14 ইন্টু 2 ইন্টু 12 ইঞ্চি। তো গুণ দিলে আমাদের এটা হইতেছে রোড উইথ। ঠিক আছে? ওকে। তাহলে ব্রিজ জিওমেট্রি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। আচ্ছা, তো আমাদের এখানে যেটা হইতেছে, আমরা এখানে একটা লংগিটিউডিনাল সেকশন আঁকছি, যেটা হচ্ছে মানে তুমি যদি ব্রিজটাকে সাইড থেকে দেখো, মানে তুমি হইতেছে একটা নৌকার মধ্যে আসো, নদীর মাঝখানে তুমি ব্রিজের দিকে তাকায় আছো, তখন তুমি সাইডে দিয়ে এমনি দেখতে পারবা। আর এইটা হইতেছে ক্রস সেকশনাল ভিউ। ক্রস সেকশনাল মানে হইতেছে পুরো ব্রিজটাকে যদি মাঝখান বরাবর আমি কেটে দিই, যদি মাঝখান বরাবর কাটা দিই, তাহলে আমি এই ভিউ দেখতে পাবো। তো এটা ক্রস সেকশনাল ভিউ কিন্তু আঁকা হয়েছে। কিন্তু পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম যখন তোমাকে এই ব্রিজ জিওমেট্রিক কোশ্চেন চাওয়া হবে, তখন কিন্তু তোমাকে লংগিটিউডিনাল সেকশন চাওয়া হবে। তো এটা কোশ্চেনে ভালো মতো খেয়াল রাখবা। তোমার কিন্তু ক্রস সেকশনালে কিন্তু ওইসব যে প্যারামিটারগুলো দেখা যায় না। ঠিক আছে? সো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে কোশ্চেনটা কি চাইছে। ওকে, তাহলে এইটুকু আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা যাব হইতেছে আমাদের ডেস্ক ল্যাব ডিজাইনে। সো ডেস্ক ল্যাব ডিজাইন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আগের মতো কোনো পার্থক্য নাই। আমি একটু ফ্লো হয়ে চলে যাই। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, তাই না? তো মোমেন্ট ক্যালকুলেটের জন্য আমাদের ফার্স্ট অফ অল লোড ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে কি সেলফ ওয়েট, আর একটা হচ্ছে ওয়ারিং কোর্সের ওয়েট। তো সিমিলার, আমাদের থিকনেস জানা আছে। থিকনেস যখন জানা আছে, তখন তুমি কিন্তু ইজিলি থিকনেস বাই 12 ইন্টু 150 করে তুমি এত পিএসএফ পেয়ে যাবা। আর তোমার কোশ্চেনে দেওয়া ছিল ওয়ারিং কোর্সের ওয়েট 30 পিএসএফ। ঠিক আছে? ওকে। তো যখন তুমি লোডগুলো জানিয়ে ফেলছো, তাহলে তুমি কিন্তু ফর্মুলা জানো, WS²/10। তুমি এটার মাধ্যমে তুমি মোমেন্টে সেলফ ওয়েটের মোমেন্ট পেয়ে গেলা। সিমিলারলি তুমি ওয়ারিং কোর্সের মোমেন্টও পেয়ে গেলা। এরপরে তোমার কাজ হইতেছে লাইভ লোড মোমেন্ট বের করা। তুমি এগুলো তো ডেড লোড মোমেন্ট বের করলা, এরপর কাজ হচ্ছে লাইভ লোড মোমেন্ট বের করা। তো লাইভ লোড মোমেন্ট বের করার জন্য আমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে কি ওই যে ডিস্টেন্স ফ্রম সেন্টার লাইন অফ গার্ডার টু ডিজাইন সেকশন। তো এটা যদি তুমি একটু খেয়াল করো, আমাদের ডিজাইন সেকশন কোনটা? আমাদের ডিজাইন সেকশন হচ্ছে এইখানে যদি তাকাও, তাহলে এখানে না তাকালে লাস্টেরটা তাকালে বেটার। এই যে এখানে যদি তাকাও, তোমার এটা হচ্ছে কি ডিজাইন সেকশন, তাই না? এইটা হচ্ছে ডিজাইন সেকশন, এবং এন্ড থেকে একদম বাইরের পাশ থেকে এটুক কত? BW/2। সো এই কাজটা এখানে করা হয়েছে, BW/2। ঠিক আছে? সো BW/2 সবারই এটা এটা 12ই আসার কথা, কারণ যেহেতু সবার BW-টা সেম, 24 ইঞ্চি মনে হয়। 24 ইঞ্চি, BW 24 ইঞ্চি দেওয়া আছে, 2 ফিট। না না, এটা না, 24 ইঞ্চি কই দেওয়া আছে? ও না, তোমার এটা সবারই কিন্তু বের হবে, কারণ তোমাদের এইচ সবার চেঞ্জ আছে, এইচ সবার চেঞ্জ আসবে। সো এটা অনুসারে কিন্তু BW চেঞ্জ হবে। ঠিক আছে? সো খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সবার সেম হবে না। আচ্ছা, তো BW/2 করলে তুমি কিন্তু 12 ইঞ্চি পেয়ে যাবা। তো এই 12 ইঞ্চি দিয়ে আমাদের চার্টে ভ্যালু খুঁজতে সুবিধা হবে। ওকে, তো এবার আমরা আসি হচ্ছে লাইভ লোড মোমেন্ট। লাইভ লোড মোমেন্টের জন্য আমাদের ফার্স্টে জানতে হবে পজিটিভ মোমেন্ট। তো পজিটিভ মোমেন্ট কেমনে বের করবো? খুবই খুবই সহজ। আমাদের এসের ভ্যালু কত? আমাদের এসের ভ্যালু হচ্ছে 104। তো 104 অনুসারে আমি যদি আমাদের এই চার্টে যাই, 104-এ 104 মানে কত ফিট? যত ফিট হয়, যে দেখতে পাচ্ছে 8 ফিট 8 ইঞ্চি। 104 মানে হচ্ছে 8 ফিট 8 ইঞ্চি। কিন্তু আমার এখানে ভ্যালু আছে হচ্ছে 8 ফিট 6 আর 8 ফিট 9। সো এই ভ্যালুগুলোই আমি এখানে তোমাকে, যে এখান থেকে চার্ট থেকে নিয়ে আমি খাতায় লিখছি। ঠিক আছে? সো এই ভ্যালু আমি জানি, এই ভ্যালু জানি, এই ভ্যালু জানি, এই ভ্যালু জানি। সো এই দুটো থেকে তুমি ইন্টারপোলেট করে মাঝখানটা বের করে ফেলতে পারবা না? ইন্টারপোলেট করে। ওকে, এটা পারা উচিত। সো এইভাবে তুমি কিন্তু পজিটিভ মুভমেন্ট বের করে ফেললা। ঠিক আছে? এরপরে আমাদের কাজ কি? নেগেটিভ মুভমেন্ট বের করা। নেগেটিভ মুভমেন্টের জন্য আমাদের দুটো জিনিস লাগে। একটা হচ্ছে এস লাগে, আর একটা হচ্ছে এই যে 12 ইঞ্চি, মানে এটা হচ্ছে বের করলাম ডিস্টেন্স ফ্রম সেন্টার লাইন অফ গার্ডার। তো 12 ইঞ্চিতে দেখো আমাদের এখানে 12 ইঞ্চি একদম সুন্দরভাবে আছে। যদি সুন্দরভাবে না থাকতো, তখন তুমি কি করতা? ইন্টারপোলেশন করতা, তখন একটু কষ্ট বেশি হইতো, এই আর কি। সো এস তো জানো, এগুলো থেকে আমি ভ্যালুগুলো নিছি। আমি সিমিলারলি নেগেটিভ মুভমেন্ট পেয়ে গেছি। নেগেটিভ মুভমেন্ট পেয়ে যাওয়ার পরে আমি পজিটিভ মুভমেন্টের ডেড লোড মোমেন্ট জানি, তারপর হইতেছে ওয়ারিং কোর্সের মোমেন্ট জানি, লাইভ লোড মোমেন্ট জানি। এই তিনটার সাহায্যে আমি কি পজিটিভ ডিজাইন মোমেন্ট বের করছি। ঠিক আছে? ফ্যাক্টরগুলো গুণ দিয়া, ফ্যাক্টরগুলো
সিমিলারলি নেগেটিভের ক্ষেত্রেও আমি নেগেটিভ ডিজাইন মোমেন্ট বের করছি। এগুলোকে আলাদা আলাদা বের করা হয়েছে কেন? কারণ হচ্ছে আমাদের পজিটিভ মোমেন্টের জন্য পজিটিভ রেইনফোর্সমেন্ট আর নেগেটিভ মোমেন্টের জন্য নেগেটিভ রেইনফোর্সমেন্ট। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এরপরে আসি, সার্ভিসের জন্য জাস্ট যোগ করে দিলে হয়, কোনো ফ্যাক্টর নাই, জাস্ট যোগ করে দিছে, এটা আসছে। তো এটা আর কি আমাদের যে পরে লাগবে। তো এখানে আমাদের ওই যে সেম কাহিনী, আমরা যেমন প্রিয় স্ট্রেস গার্ডার কোশ্চেন ডি এটা চেক করতে হয়, ডি চেক করলেও হয় না করলেও হয়, বাট আমরা করে দিচ্ছি, যেটা হচ্ছে যাতে দেখা যায় আমরা যে থিকনেসটা দিছি 9 ইঞ্চি দিছি, এই 9 ইঞ্চিটা থিকনেসের থেকে অনেক অনেক বেশি। তো এটাও আই থিঙ্ক তোমরা যেই ফর্মুলা ছিল যে মোমেন্টের ফর্মুলা, এম ইকালস টু ফাই এফ ওয়াই রো বি ওয়ান মাইনাস, ওই যে বিশাল ফর্মুলাটা, ওই ফর্মুলাটার সাহায্যে কিন্তু এই ডি রিকোয়ার্ডটা বের করা হয়েছে। ঠিক আছে? তো এটাই হইতেছে সবার ইয়া। এখানে খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে আমাদের এফসি প্রাইমটা কত আছে। তো সবারই কিন্তু এফসি প্রাইম, আমি আর ঝামেলা করতেছি না, সবারই কিন্তু এফসি প্রাইম কনস্ট্যান্টই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যেমন এখানে কিন্তু এফসি প্রাইম ডিফারেন্ট আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি বলে দিই, তোমাদের ক্ষেত্রে এফসি প্রাইমটা সবার জন্য সেম থাকবে। তোমাদের এফসি প্রাইম থাকবে হচ্ছে আহ, তোমাদের এফসি প্রাইম থাকবে হচ্ছে এফসি প্রাইম, ওয়ালাইকুম আসসালাম, বলো। কেন তুমি কই যেতেছো? কেন, কি করো তুমি এখানে? সেটাই তো। আর তুমি ডিপার্টমেন্টে কি কারেন্ট নেই? ডিপার্টমেন্টে তো আচ্ছা, তা তুমি ওখানে বইবে কি করতেছো একা একা? সেটাই তো আমার কথা। যাই হোক, বেশিক্ষণ লাগবে না, বেশি কথা বললে সময় বেশি লাগবে, 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানের মাধ্যমে কিন্তু ডি রেকর্ডটা বের করে ফেলতে পারলাম। ডি রেকর্ড বের করার পরে আমাদের, আচ্ছা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে তোমার ডি চেকের সময় তুমি মোমেন্ট কোনটা ইউজ করবা। মোমেন্ট কিন্তু ইউজ করবা, ডিজাইন মোমেন্ট ইউজ করবা। এবং ডিজাইন মোমেন্টে তোমার যেটা বেশি আসছে, যেমন এখানে দেখো পজিটিভ মোমেন্ট আসছে 12 আর নেগেটিভ মোমেন্ট আসছে 7। যদি আমার নেগেটিভ মোমেন্টটা 7-এর বেশি আসতো, মানে 7 আসতো, আর পজিটিভটা ধরো 5 আসতো, তখন কিন্তু আমি কোনটা ইউজ করতাম? 7 ইউজ করতাম। ঠিক আছে? যেটা বেশি সেটা দিয়ে আমার কাজ করতে হবে। Okay? তো এরপরে আমাদের যেহেতু মোমেন্ট পাই গেছি, মোমেন্ট পাই যাওয়ার পর আমাদের কাজ কি সিম্পল, খুবই সহজ, রেনফোর্সমেন্ট ক্যালকুলেশন। সো রেনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য আমাদের যে বিখ্যাত ফর্মুলা, এটা কিন্তু সবারে বলতেছে মুখস্থ করতে, এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? এগুলা মানে একই জিনিস এত বারবার করানোর অর্থই হইতেছে তোমাকে যাতে মুখস্থ হয়ে যায়। তো এগুলো কিন্তু মুখস্থ থাকা লাগবে। তো পজিটিভ মোমেন্টের জন্য পজিটিভ মোমেন্ট নিয়ে আমরা ফর্মুলা বসাইলাম। ফর্মুলা বসানোর পরে ট্রায়াল দিলাম, ট্রায়াল দেওয়ার পরে আমরা একটা এস পেয়ে গেলাম। তো এস পাওয়া যাওয়ার পরে আমরা এখানে কি করতেছি, নাম্বার 4 বার আমরা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু স্ল্যাবের যেহেতু ডেক ডেক ডিজাইন করতেছি, ডেকে কিন্তু চিকন চিকন বার ইউজ করি। ঠিক আছে? আমরা কিন্তু গার্ডারের মতো মোটা মোটা বার 10 নাম্বার বার বা 12 নাম্বার বার ইউজ করবো না। আমরা অবশ্যই ডেকের ক্ষেত্রে নাম্বার 3 অথবা নাম্বার 4 বার দিয়েই আমরা স্যাটিসফাই করব। ঠিক আছে? এটা খেয়াল রাখবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি নাম্বার 5 যাইতে পারো। ঠিক আছে? বাট এরাও বেশি একটা যায় না, এই দুটো দিয়েই তোমার ডেস্ক ল্যাবের রডগুলাকে বাঁধা হয়। সো যেটা করবা সেটা হইতেছে স্পেসিংটাকে একটু ঠিক করতে হবে। এই হচ্ছে কাহিনী। তো আমরা এখানে স্পেসিংটাও বের করে ফেলছি। এই সব ফর্মুলাগুলো আমি আর আলোচনা করতেছি না, কারণ ধরে নিতেছি তোমরা এগুলো পারো। ঠিক আছে? সমস্যা থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হ্যাঁ বলো। কোনটা? 0, হ্যাঁ 0.37। হ্যাঁ হ্যাঁ, না এটা ক্রস করা যাবে না, তুমি বেশি দিলে তো আরো ভালো না, রিস্ক ফ্রি না। এই দেখো,
আমি আমি কি করছি খেয়াল করে দেখো, তুমি দেখো যে আমি কত নাম্বার বার ইউজ করছি, 4 নাম্বার বার ইউজ করছি। তো 4 নাম্বার বারের এরিয়া কত? 0.20, এই যে 0.2, ঠিক আছে। তো 0.2 দিয়ে আমি কি করতেছি, 6.5 স্পেসিংয়ে আমি রড প্রোভাইড করতেছি। তাহলে 6.5 স্পেসিং এবার তুমি এসটা মানে এস প্রোভাইডেড বাই করতে পারবা? এস প্রোভাইডেড কেমনে বাই করে? এস প্রোভাইডেড কেমনে বাই করে? এই যে এই ফর্মুলাটাই একটু চিন্তা করো, দেখো এখানে তুমি এস বসাইছো না, এটার এই পাশে দাও, আর স্পেসিংটারে এই পাশে নিয়ে আসো। সো তোমারটা কি আসবে? তোমারটা হবে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 6.5 ইন্টু 12। এটা একটু করো তো, কত আসে ক্যালকুলেট করলে? কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু করে ফেলো, কত আসে দেখো তো। 0.2 ডিভাইডেড বাই 6.5 ইন্টু 12 কত আসে? 0.36 আসছে। 36 আসছে? 36 আসার কথা না। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এখন দাও, কেন আমি এই জিনিসটা বুঝাই, এবার দেখো। আমরা কি করছি, আমাদের আমাদের যেই রিকোয়ার্ড রেনফোর্সমেন্ট ছিল, সেই রেনফোর্সমেন্ট সাহায্যে আমি স্পেসিং পাইছি 6.49। তো আমি কি করছি, স্পেসিং কিন্তু অলওয়েজ কমাইতে হয়, বাড়াইতে হয় না। তো আমরা কি করছি, একটু বাড়াই দিছি, কারণ একটু রাউন্ডিং করার জন্য। ঠিক আছে, তুমি চাইলেই তুমি যদি এটা 6 ইঞ্চি দিতা, তখন কিন্তু অনেক বেশি রড আসতো। সো 0.36 অথবা 0.37 সমস্যা নেই। ধরো তুমি 6 ইঞ্চি দিছো, 6 ইঞ্চি দিলে দেখো তো কত আসে। 0.2 ডিভাইড বাই 6 ইন্টু 12, 0.4 আসে না? 0.4 ইঞ্চি স্কোয়ার। তো 0.4 ইঞ্চি স্কোয়ার রড দিলেও তোমারটা আরও ভালো ডিজাইন হবে, সেফ ডিজাইন, রিস্ক ফ্রি। ঠিক আছে, আর কারণ তুমি যেটা রিকোয়ার্ড রিকোয়ার্ড তোমার 37, আর তুমি দিছো 40, বেশি দিছো, সো এটা ভালো। ঠিক আছে, ওকে। সো পজিটিভ মোমেন্টের জন্য ব্যাপারটা বুঝছো তো, সিমিলারলি একদম হুবহু, কোনো পার্থক্য নাই। নেগেটিভ মোমেন্টের জন্য আমরা এইভাবে রডটা প্রোভাইড করে দিব। ঠিক আছে, তো এখানে কিন্তু এই নাম্বার বার এবং স্পেসিংগুলোই কিন্তু আমাদের আলটিমেটলি লাগবে। আর এটা কিন্তু মেইন বার। ঠিক আছে, খেয়াল রাখবে। আচ্ছা, তো মেইন বারগুলো হয়তো আমরা বুঝলাম। এরপরে আমাদের যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট। তো ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্টের জন্য আমাদের কিন্তু এস জানা লাগবে, তাই না? তো এস এর যদি বিখ্যাত একটা ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাইছি, তাই না? তো বটম বারের জন্য এই এস কত আসবে, কত আসতেছে? 12.27, যেটা আমাদের দেওয়া রেইনফোর্সমেন্ট স্পেসিং থেকে বেশি আছে, তাহলে ঠিক আছে, ওকে। এরপরে টপ বারের জন্য আমাদের ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট কত? 11.96, আর আমরা প্রোভাইড করছি কত? 5.5। সো এটা কম আছে, তাহলে ওকে। বেশি হলে কিন্তু আমরা কি করতাম, এটাই ধরতাম বেশি হলে। ঠিক আছে, সো এটা বের করার জন্য যেই এক্সট্রা প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলোর এক্সাম্পল সহকারে তোমার কিন্তু ডান দিকে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা যখন এটাকে খাতায় লিখবা, তখন একটু বুঝা 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 পারা উচিত, কারণ এগুলো আমি কিন্তু আগে আলোচনা করছি অলরেডি। সো তাও যদি সমস্যা হয়, তোমরা শনিবারে বা রবিবারে আমার সাথে পার্সোনালি দেখা করবা, তাহলে আমি বুঝাই দিব, সমস্যা নেই। ওকে, সো স্পেসিং এর ব্যাপারটা যখন শেষ, এরপরে আমাদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট। ব্যাপারটা কি, মানে আমি যে মেইন রেইনফোর্সমেন্ট দিছি, এটার উপরে 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 ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট দেওয়া দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? এগুলোকে বাঁধার জন্য, একটা ম্যাশ তৈরি করার জন্য। সো ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট করার জন্য আমাদের এসসি জানা লাগে। তো এসসিটা কি? এসসিটা হচ্ছে এস মাইনাস বিডাব্লিউ। ঠিক আছে, এস মাইনাস বিডাব্লিউ মানে ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন গার্ডার্স, মানে গার্ডার থেকে গার্ডারের ক্লিয়ার ডিস্টেন্স। মানে আমি যদি একটু বুঝাই দিই, যে গার্ডার এইখান থেকে এইখানে, তো তো আমি জানি কি এস, এস তাই না? মানে একদম সেন্টার টু সেন্টার হচ্ছে এস, সেন্টার টু সেন্টার হচ্ছে এস। বাট আমার লাগবে হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স। ক্লিয়ার মানে কি, এইখান থেকে এইখানে, এইখান থেকে এখানে। সো এই পাশে তোমার বি বাই 2, বি বাই 2, আর এই পাশে BW/2। তো দুটো যোগ করলে একটা BW বিয়োগ দিলেই তুমি এসসি পাই যাবা, এসসি ক্লিয়ার। আচ্ছা, তো এই এসসি ক্লিয়ার লাগতেছে। ক্লিয়ার লাগার পর এবার যেহেতু আমাদের কোশ্চেনে কিছুই বলা নেই, সো আমরা কি ধরে নিব? পারপেন্ডিকুলার প্রাইমারি রেনফোর্সমেন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ট্রাফিক। ঠিক আছে, পারপেন্ডিকুলার টু ট্রাফিক। সো পারপেন্ডিকুলার ট্রাফিকে আমাদের 220/SC, যেটা হচ্ছে আমাদের এখানে ছিল, আমাদের রিকোয়ার মানে কোডে বলা আছে। আচ্ছা, এটা ভুল বলছি, আমাদের এটা বলতে হবে পারপেন্ডিকুলার। ঠিক আছে, কিছু বলা না থাকলে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, ওকে। তো এখানে এই ফর্মুলাটা দিয়া তুমি ইজিলি বসায় দেওয়ার পর পেয়ে যাবে। এখন কাহিনী হচ্ছে,
এটা কিন্তু অবশ্যই অবশ্যই 67% থেকে কম হইতে হবে। 67% অফ মেইন রেইনফোর্সমেন্ট। যদি 67% অফ মেইন রেইনফোর্সমেন্টের চেয়ে বেশি আসে, তাহলে কিন্তু এই ভ্যালুটা কত ধরা লাগবে? 67% ধরা লাগবে। এগুলো খেয়াল আছে সবার? হ্যাঁ, মনে পড়লে একই জিনিস কিন্তু বারবার করতেছি আমরা। আচ্ছা, তো সিমিলারলি তুমি এই যে এখানে এই যে এটা চেক করছে, এই 67% অফ রেইনফোর্সমেন্ট দেখছে কত আছে, দেখার পরে দেখছে যে আমাদেরটা যেটা দরকার সেটার থেকে বেশি আছে, তো আমাদের ঠিক আছে, ওকে। তো ওইটার মাধ্যমে কি করছে, স্পেসিং বের করছে, স্পেসিংয়ে নাম্বার 4 বার ইউজ করছে, স্পেসিং বের করে দিয়েছে, শেষ। এরপরে কাজ কি, টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট বের করা। টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য আমাদের এই যে বিখ্যাত ফর্মুলা, এটা আমাদের চার্ট থেকে ইউজ করা হয়েছে, মানে কি বলে, ম্যানুয়াল থেকে। সো এই ফর্মুলার মাধ্যমে সব কিছু ভ্যালুগুলো বসায় দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এখানে এই যে আমি যে তীর দিয়ে দেখাইতেছি, এই জিনিসটা কিন্তু একটা ঝামেলাপূর্ণ জিনিস, বি। এই বিটা জিনিসটা কি? এই বি জিনিসটা কিন্তু বি ডাব্লিউ না। এই বিটা হইতেছে এই যে লেন ইন্টু 2 প্লাস সাইড ওয়াক প্লাস 6 ইঞ্চি, মানে হচ্ছে এইখান থেকে একদম পুরা যেই ডিস্টেন্স সেইটা হইতেছে বি, একদম এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত, ঠিক আছে? এইটাকে আমরা বলতেছি বি। সো 14 ইন্টু 2 প্লাস 3 ফিট 6 ইঞ্চি প্লাস এত। সো এটাকে তুমি বসায় দাও। সো 35 ফিট আসে। 35 ফিট থেকে কে 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নেওয়া হয়েছে। আর এই এইচটা কি? এই এইচটা কিন্তু থিকনেস 9 ইঞ্চি। এটা কিন্তু এইচটা কিন্তু থিকনেস, ডেস্ক স্ল্যাবের থিকনেস আমরা যে বের করছি 9 ইঞ্চি, ঠিক আছে? বাকি যে প্যারামিটারগুলো সবই বুঝবা, সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে যে এএসটা পাবা, এএসটা অবশ্যই এই রেঞ্জের মধ্যে দেওয়া লাগবে। এই রেঞ্জের মধ্যে না থাকলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাই ধরে নিব, সরি মিনিমাম ভ্যালু ধরে নিব, ঠিক আছে? তো দেখা গেছে যে আমাদের ভ্যালুটা কিন্তু অনেক বেশি কম আসছে, মানে এই ভ্যালুটা কোথায়, এইখানে 0.09। সো এটার কাছাকাছি কোনটা, 0.111। সো আমরা 0.11টা ধরে নিছি। তো ওইটাকে ধরে আমরা স্পেসিং বের করছি, নাম্বার 3 বার দিছি। সো টেম্পারেচার শ্রিঙ্কেজ বার দিয়ে দিছে। সো এইভাবে আমাদের আলটিমেটলি আমরা কি করব, এটা একটা ক্রস সেকশনাল ছবি আঁকবো, যেই ছবিতে আমাদের মেইন পজিটিভ বার, মেইন নেগেটিভ বার, ডিস্ট্রিবিউশন বার, তারপর হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ বার, এই চারটার বার খুবই ভালোভাবে, রডের নাম্বার এবং স্পেসিং সবই সুন্দরভাবে তুমি এখানে দেখাবা, ঠিক আছে? দেখানোর পরে তারপর তো বাকিগুলো ডিটেলিং করে শেষ করে দিবা। সো এই গেল আমাদের একটা ক্রস সেকশনাল ছবি। আরেকটা হচ্ছে আমাদের টপ ভিউ লাগবে। সো টপ ভিউ তোমরা আঁকা শিখছো, এই টপ ভিউটাও তোমরা এইভাবে এই চারটা বারের জন্য কিভাবে কিভাবে থাকবে এটা এইভাবে এঁকে ডেস্ক ল্যাব আমাদের আমাদের এই পর্যন্ত শেষ। বুঝা গেছে? আরো কয়টা? কি বুঝলাম না, থ্যাংক ইউ। মানে আগামী মানে আমাদের আরো সামনে কয়টা ল্যাব করতে হবে এটা বলতেছো? আমাদের তোমাদের লাস্ট ক্লাস হইতেছে 28 তারিখ, ঠিক আছে? তো আমাদের আরো 3টা ল্যাব আছে, বুঝতে পারছো? ল্যাব ফাইনাল কবে? 15 হলো এত, না না না, 15 না। হ্যাঁ, তোমাদের ল্যাব ফাইনাল শুরু হবে হইতেছে এই ইয়া 28, 29, 30, 31, 1, 2, এই এই কয়দিনের মধ্যে, বুঝছো? এই হচ্ছে কাহিনী। সো 28 তারিখে তোমাদের কোনো ল্যাব রিপোর্ট দেওয়া হবে না। সো তোমাদের যেটা করা হবে, 14 তারিখে একটা আরেকটা পাবা, 21 তারিখে। সো আজকেরটা সহ তোমাদের আরো 3টা ল্যাব রিপোর্ট জমা দেওয়া লাগবে, 3টা। বুঝা গেছে? ক্লিয়ার? না, এটা এখনো ডিসিশন হয় না, এটা এটা আরো আলোচনা করতে হবে স্যারদের সাথে পরে। না দেওয়ার চান্সই বেশি, কারণ এবার আস্তে আস্তে সবকিছু স্ট্রিক্ট হইতেছে, ঠিক আছে? না, আমি বলি নাই, আমি বলছিলাম গতবার দেওয়া হয়েছিল, গতবার দেওয়া হয়েছিল মানেই এবার দেওয়া হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? এটা ডিসিশন আসবে, কষ্ট তো করতে হবে, কষ্ট করতে হবে।